ওয়েলকাম টু মাই চ্যানেল সায়েন্স স্টেডিয়ান। এর আগের পর্বে আমরা কোশ্চেন নাম্বার 15 অবধি আলোচনা করেছিলাম এবং শেষে আমি বলেছি যে যাদের ক্ষেত্রে এই পিডিএফটা দরকার তারা এক কাজ করো, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আমার টেলিগ্রাম চ্যানেল যেটা আছে সেটার নাম আছে সায়েন্স টিডিএন, স্মল ডি আর স্মল এন। সায়েন্স টিডিএন সার্চ করলেই আমার টেলিগ্রাম চ্যানেল চলে আসবে, সেখানে যুক্ত হয়ে যাও। সেখানে আমার প্রত্যেকটা পিডিএফ কিন্তু ওখানে দেওয়া আছে। আর তোমরা এক কাজ করবে, যদি মনে হয় যে খুঁজে পাচ্ছ না তাহলে দেখবে যে ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই কিন্তু তোমরা ডিরেক্টলি আমার চ্যানেলটিকে পেয়ে যাবে। তো আজকে আমরা শুরু করব পর্ব নাম্বার 6। আমরা 5টা পর্ব অলরেডি আলোচনা করে ফেলেছি, আজকে হবে আমাদের পর্ব নাম্বার 6। তো পর্ব নাম্বার 6-এ কোশ্চেন নাম্বার 16 কী রয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 15 অবধি আলোচনা কিন্তু হয়ে গেছে, কোশ্চেন নাম্বার 16 থেকে তাহলে আমাদের আজকে স্টার্ট হবে। দেখো কোশ্চেন নাম্বার 16 কী রয়েছে, 1 মার্ক নিম্নলিখিত কোনটির সাথে যুক্ত। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, প্রায়ই পরীক্ষার মধ্যে দেখতে পাওয়া যায়। দেখো 1 মার্ক হলো ভারতের কৃষি পণ্যের উপর নিযুক্ত একটি সার্টিফিকেশন চিহ্ন, যা নিশ্চিত করে যে তার বিপণন ও পরিদর্শন দপ্তর কর্তৃক অনুমোদিত মানগুলির একটি সেট মেনে চলে, যা কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে কৃষি সহযোগিতা এবং কৃষক কল্যাণ বিভাগের সংযুক্ত অফিস দ্বারা অনুমোদিত ভারত সরকারের সংস্থা। অর্থাৎ এক কথায় যদি আমরা বলতে চাই, 1 মার্ক যে ওয়ার্ডটি রয়েছে সেটি কার সাথে কানেক্ট, সেটি কিন্তু কৃষি দ্রব্যের সাথে কানেক্ট। অর্থাৎ এখানে অপশন নাম্বার বি কিন্তু হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। দেখো তার পরের প্রশ্ন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 17। কোনো রাজ্যের বিধান পরিষদের সৃষ্টি বা বিলোপ করতে পারে, মানে কোনো রাজ্যের বিধান যে পরিষদ আছে সেটা তৈরিও করতে পারে কিংবা একটা ভেঙেও দিতে পারে। কখন? আচ্ছা তোমরা মনে রাখবে সংবিধানের 169 নম্বর ধারা অনুযায়ী রাজ্য বিধানসভার পূর্ব অনুমতিক্রমে ভারতের সংসদ, কী বললাম, ভারতের সংসদ সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কোনো রাজ্যের বিধান পরিষদ সৃষ্টি বা বিলোপ করতে পারে। অর্থাৎ এখানকার সঠিক উত্তর তাহলে কি হয়ে যাবে, এখানকার সঠিক উত্তর যেটা হয়ে যাবে, ভারতের সংসদ অর্থাৎ পার্লামেন্ট তাদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় কোনো রাজ্যের বিধান পরিষদকে সৃষ্টি করতে পারে বা বিলোপ করতে পারে। অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানকার সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 18। ভারতীয় সংবিধান কবে লাগু হয়? ভারতীয় সংবিধান কবে লাগু হয়? দেখো ভারতের সংবিধান গৃহীত হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। তাহলে গৃহীত কবে হয়? 1949 সালের 26শে নভেম্বর। কিন্তু যদি বলি কার্যকরী কবে হয়, তাহলে কার্যকরী হয়েছে 1950 সালের 26শে জানুয়ারি। তাহলে 1949 সালের 26শে জানুয়ারি কবে লাগু হয়? লাগু হয় মানে কার্যকরী হয়, সরি এটা উত্তর হবে না। লাগু মানে কার্যকরী হয়েছে এটা 1950 সালের 26শে জানুয়ারি। আর যদি বলে গৃহীত কবে হয়, তাহলে গৃহীত হয়েছে
49 সালের 26শে নভেম্বর এটা গৃহীত হয়। আর যদি বলে লাগু কবে হয় বা কার্যকরী কবে হয়, তাহলে উত্তর কিন্তু হয়ে যাবে 1950 সালের 26শে জানুয়ারি। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 19, গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটির ইউনিয়ন পাওয়ার্স কমিটি এর চেয়ারম্যান কে ছিলেন? কোশ্চেনটা কি আছে যে গণপরিষদের কেন্দ্রীয় ক্ষমতা সম্পর্কিত কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জওহরলাল নেহেরু, অর্থাৎ অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে কিন্তু এখানকার সঠিক উত্তর। পরের প্রশ্নে যদি আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 20, ভারতীয় শাসনতন্ত্র যে দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে? ভারতীয় শাসনতন্ত্র যে দেশের অনুকরণে পার্লামেন্টারি শাসন ব্যবস্থা রূপায়ণ করেছে সেটি কি? সেটি হবে ব্রিটেন। ভারতীয় শাসন ব্যবস্থায় পার্লামেন্টারি যে শাসন ব্যবস্থা, এটা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এখানকার সঠিক উত্তর কিন্তু আমাদের হয়ে যাবে ব্রিটেন। ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে পার্লামেন্টারি সিস্টেম। এছাড়াও আরও কতগুলি বিষয় সেটা ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে, সেগুলি কি কি? সেগুলি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, নিম্নকক্ষ অধিকতর শক্তিশালী, একক নাগরিকত্ব, লোকসভার স্পিকার, স্বাধীন নির্বাচন কমিশন, জনস্বার্থ মামলা, আইনি শাসন প্রভৃতি নেওয়া হয়েছে কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে। তো মনে রাখতে লাগবে, সিঙ্গেল সিটিজেনশিপ অর্থাৎ এক নাগরিকত্ব আমি বললাম, সেটাও কিন্তু ব্রিটেনের সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। পরের প্রশ্নে চলে আসি আমরা, কোশ্চেন নাম্বার 21। কোশ্চেন নাম্বার 21, দেখো কোশ্চেনে কী বলছে, কোন কমিটির সুপারিশ অনুযায়ী ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের ধারণা অন্তর্ভুক্ত হয়েছে? ভারতীয় সংবিধান লাগু হওয়ার সময় মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত কিন্তু ছিল না। 1976 সালে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, কত সালে? 1976, 1976, আর 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শরণ সিং কমিটির সুপারিশ ক্রমে মৌলিক অধিকারের ধারণাকে সংবিধানের কত নম্বর পার্টে নিয়ে আসা হয়? সংবিধানের পার্ট 4A, পার্ট 4A এবং অনুচ্ছেদ যদি আমরা বলি তাহলে আর্টিকেল 51A তে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাহলে কোন কমিটির সুপারিশ ক্রমে হয়েছে এটা? এটা হয়েছে কিন্তু শরণ সিং কমিটির সুপারিশ ক্রমে। কোশ্চেন নাম্বার 22, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিবাদ দেখা দিলে তার নিষ্পত্তি কে করে? ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো বিবাদ যদি দেখা দেয় তাহলে তার নিষ্পত্তি কে করে? দেখো, সুপ্রিম কোর্ট ভারতের রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করে। ভারতীয় সংবিধানের 71 ধারায় রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতির যে নির্বাচনের রাষ্ট্রপতি নির্বাচনের কারণে বা সম্পর্কিত যে সমস্ত সন্দেহ ও বিরোধ দেখা দিয়েছে সেগুলি সুপ্রিম কোর্ট দ্বারা অনুসন্ধান ও সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ মোট কথা, ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে কোনো যদি বিবাদ দেখা দেয় তাহলে সেটা কিন্তু নিষ্পত্তি করার দায়িত্বটা কার উপরে পড়বে? সেটা নিষ্পত্তি করার দায়িত্ব কিন্তু সুপ্রিম কোর্টের উপরে পড়বে। অর্থাৎ এখানকার সঠিক উত্তর হয়ে যাবে সুপ্রিম কোর্ট। অপশন নাম্বার সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 23, লোকসভার একটি রাজনৈতিক দলকে বিরোধী দলের মর্যাদা পেতে হলে ন্যূনতম কত শতাংশ ভোট পেতে হবে? সংসদের নিয়ম অনুযায়ী লোকসভার বিরোধী দলের লোকসভার মোট সাংসদ সংখ্যার কমপক্ষে 10%, কি বললাম? কমপক্ষে 10%
10% থাকতে হবে, যা 55টি আসনের সমান। সংসদে মোট লোকসভা আসনের সংখ্যা হলো 545টি, 545টি। লোকসভার বিরোধী দলনেতা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ, তিনি বিভিন্ন সরকারি কার্যালয়ের নিয়োগের সাথে জড়িত। অর্থাৎ এখানে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে 10%। বিরোধী দলের যদি মর্যাদা পেতে হয় কোনো রাজনৈতিক দলকে, তাহলে কিন্তু তাকে 10% অবশ্যই ভোট পেতে লাগবে মিনিমাম। কোন কবিকে চীন সরকার চু চে তাং উপাধি দেন? খুবই ইউনিক কোশ্চেন। কোন কবিকে চীন সরকার চু চে তাং উপাধি দেন? চু চে তাং এই উপাধিটা কিন্তু পেয়েছিল আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অনেকে এই প্রশ্নটার উত্তর জানবে না, আশা রাখছি যে চু চে তাং উপাধি কে পেয়েছিলেন। চু চে তাং এই উপাধিটা পেয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বুঝতে পারছো, এই কোশ্চেনটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। কোন কবিকে চীন সরকার চু চে তাং উপাধি দিয়েছিল? উত্তর হয়ে যাবে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। কোশ্চেন নাম্বার 25। মেত্তুর ড্যাম কোন নদীর উপর অবস্থিত? দেখো, মেত্তুর ড্যাম অবস্থিত রয়েছে কাবেরী নদীর উপর। কাবেরী নদীর উপর রয়েছে হচ্ছে মেত্তুর ড্যাম। কাবেরী নদী ব্রহ্মগিরি পর্বতমালা থেকে উৎপত্তি লাভ করেছে। এই নদীর উপর মেত্তুর ড্যাম বা মাত্তুর ড্যাম অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখতে পারো যে কৃষ্ণ রাজা সাগর ড্যাম, এটাও কিন্তু কাবেরী নদীর উপরেই অবস্থিত। কৃষ্ণ রাজা সাগর ড্যাম, কি বললাম? কৃষ্ণ রাজা সাগর ড্যাম, এটাও কিন্তু তোমাদের কাবেরী নদীর উপর অবস্থিত। তাহলে কাবেরী নদীর উপর দুটো ড্যাম মনে রাখবে, একটা হচ্ছে মেত্তুর ড্যাম আর 2 নম্বর হচ্ছে কৃষ্ণ রাজা সাগর ড্যাম। কোশ্চেন নাম্বার 26। কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল? দেখো, 1911 থেকে 1921, 1911 থেকে 1921 এই টাইম পিরিয়ডটার মধ্যে ভারতে বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে, মহামারী হয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ। এই প্রথম বিশ্বযুদ্ধের কারণে মূলত জনসংখ্যা এই সময়ে অর্থাৎ এই টাইম পিরিয়ডের মধ্যে হ্রাস পেয়েছে। তো কোন দশকে ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল? সেক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে 1911 থেকে 1921। এটা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো প্রশ্ন কি রয়েছে, কোশ্চেন নাম্বার 27। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি হলো? ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি হলো। আচ্ছা বলো তো, মানে কয়লা কত ধরনের হয়? এখানে তোমাদের বলে দিই, কয়লা 3 ধরনের হয়। একটা হচ্ছে অ্যানথ্রাসাইট, একটা হচ্ছে বিটুমিনাস, আর একটা হচ্ছে লিগনাইট। অ্যানথ্রাসাইট, একটা হচ্ছে বিটুমিনাস, আর একটা হচ্ছে লিগনাইট। 3 ধরনের কয়লা হয়। তার মধ্যে অ্যানথ্রাসাইট যে কয়লা আছে, ওই অ্যানথ্রাসাইট কয়লার মধ্যে কার্বনের পরিমাণটা সবচেয়ে বেশি। কত থাকে? ওটা থাকে হচ্ছে 80 থেকে 90%-এর মতো। কত? 80 থেকে 90%। আর বিটুমিনাস জাতীয় কয়লায় এখানে কার্বনের পরিমাণটা কম থাকে, অর্থাৎ মাঝারি ধরনের থাকে। কত থাকে? 50 থেকে 60% বা 50 থেকে 80%, 50 থেকে 80%। আর যদি বলো লিগনাইট জাতীয় কয়লা, এখানে কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে। কত থাকে? 35 থেকে 50%-এর মতো থাকে। তো বুঝতে পারছো কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি কোথায়?
কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি কিন্তু রয়েছে এই যে অ্যান্থ্রাসাইট জাতীয় কয়লায়। তো তার জন্য এটা হচ্ছে উৎকৃষ্ট মানের কয়লা। অ্যান্থ্রাসাইট জাতীয় কয়লা হচ্ছে উৎকৃষ্ট মানের কয়লা। আচ্ছা, অ্যান্থ্রাসাইট জাতীয় কয়লা হচ্ছে উৎকৃষ্ট মানের কয়লা। তো আমাদের এখানে কোশ্চেনে কী চেয়েছে, আমাদের কোশ্চেনে কিন্তু এখানে চেয়েছে ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি হলো। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি হচ্ছে নেভেলি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। ভারতের বৃহত্তম লিগনাইট কয়লার খনি হচ্ছে নেভেলি। পরের প্রশ্ন, এর আগের দিন কিন্তু আমি তোমাদের জারোয়া উপজাতি পড়িয়েছিলাম। তো যারা এর আগের ভিডিওটা দেখেছো তারা কমেন্টে জানাও যে জারোয়া উপজাতি আমরা কোথায় দেখতে পাই। এর আগের সেটের মধ্যে কিন্তু ছিল, আজকের সেটে রয়েছে টোডা উপজাতি কোথায় লক্ষ্য করা যায়। টোডা উপজাতি কোথায় লক্ষ্য করা যায়? টোডা উপজাতি কিন্তু আমরা দেখতে পাবো নীলগিরি পর্বতে। কোথায় রয়েছে? নীলগিরি পর্বতে রয়েছে কিন্তু টোডা উপজাতি। পরের প্রশ্ন, তো পরের প্রশ্নে কি বলেছে, পশ্চিমবঙ্গের জেলাগুলি কয়টি প্রশাসনিক বিভাগে অন্তর্ভুক্ত? পশ্চিমবঙ্গের জেলাগুলি কয়টি প্রশাসনিক বিভাগে অন্তর্ভুক্ত? তো দেখি কয়টা প্রশাসনিক বিভাগে অন্তর্ভুক্ত। প্রথমত হচ্ছে প্রেসিডেন্সি, 2 হচ্ছে বর্ধমান, 3 হলো মেদিনীপুর, 4 হলো জলপাইগুড়ি, 5 হলো মালদা। অর্থাৎ এই 5টা প্রশাসনিক বিভাগে কিন্তু বিভক্ত রয়েছে। অর্থাৎ এখানকার সঠিক উত্তর হয়ে যাবে 5। দেখো কোশ্চেন রয়েছে, কোশ্চেন নাম্বার 30, ভারতের সবচেয়ে বড় ব্যাঘ্র প্রকল্প হলো। ভারতের সবচেয়ে বড় ব্যাঘ্র প্রকল্প কোনটা? ভারতের সবচেয়ে বড় ব্যাঘ্র প্রকল্প হচ্ছে নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্প। ভারতের সবচেয়ে বড় ব্যাঘ্র প্রকল্প হচ্ছে নাগার্জুন সাগর ব্যাঘ্র প্রকল্প হচ্ছে ভারতের সবচেয়ে বড় ব্যাঘ্র প্রকল্প। তোমরা এক্সট্রা মনে রাখতে পারো 1973 সালে প্রথম ব্যাঘ্র প্রকল্প চালু হয়। সালটাকে মনে রাখতে লাগবে, কত বললাম? 1973, 1973। আচ্ছা, পরের প্রশ্ন কি রয়েছে, ধানসিঁড়ি ও সুবর্ণগিরি কোন নদীর উপর, কোন নদীর উপনদী? ধানসিঁড়ি ও সুবর্ণ নদী কোন নদীর উপনদী? ধানসিঁড়ি ও সুবর্ণগিরি কোন নদীর উপনদী? এটা হচ্ছে তোমার ব্রহ্মপুত্রের উপনদী। আচ্ছা, তোমরা এক কাজ করো, যে ব্রহ্মপুত্রের বাম তীরের কিছু উপনদী মনে রাখো আর ডান তীরের কিছু উপনদী মনে রাখো। কেন কি, ডান তীরের উপনদী আর বাম তীরের উপনদীগুলো ইম্পর্টেন্ট আছে ব্রহ্মপুত্রের। তো আমি এক এক করে বলছি, তোমরা কিন্তু লিখে নেবে। এক তো হচ্ছে ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদীর মধ্যে পড়বে বুড়ি, 2 হচ্ছে ডিহং, 3 লিখবা ডিসাং, 4 লিখবা ধানসিঁড়ি, 5 কালিন্দী। এবার ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদীগুলো কি লেখো, 1 সুবর্ণগিরি, 2 জান্স, 3 সংকোষ, 4 তিস্তা, 5 হচ্ছে তোর্ষা। এগুলা তোমাদের মনে রাখতে লাগবে। এগুলা হচ্ছে ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী আর বাম তীরের উপনদী। তারপরে প্রশ্নে আমরা চলে আসি, কোশ্চেন নাম্বার 32, ডায়নামোতে যে শক্তি রূপান্তর হয়, মানে ডায়নামোতে কোন শক্তিতে রূপান্তরিত হয়? ডায়নামোতে, আচ্ছা, ডায়নামো ঘুরিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন করা হয়, মনে রাখবা। তো ডায়নামোতে কি হয়, যান্ত্রিক শক্তি থেকে তৈরি করা হয় বিদ্যুৎ শক্তি। অর্থাৎ অপশন নাম্বার এ হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। তারপরে প্রশ্ন, কোশ্চেন নাম্বার 33, কোশ্চেন নাম্বার 33, এটা সায়েন্সের থেকে কোশ্চেন আছে।
নিম্নলিখিতদের মধ্যে কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয়, নিম্নলিখিতগুলির মধ্যে কোষ বিভাজনের সিদ্ধান্ত নেয়, এটা উত্তর হয়ে যাবে কিন্তু G1 দশা, G0, G1s, G2 অর্থাৎ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো হচ্ছে তোমাদের কোষ বিভাজনের চ্যাপ্টারের কোশ্চেন। তো যাই হোক, এখানে উত্তর হয়ে যাবে G1 দশা। তোমাদের যাদের ক্ষেত্রে এই কোশ্চেনগুলো করতে অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু মেনলি অসুবিধা হওয়ার পিছনে কারণ হচ্ছে তোমাদের এখানকার থিওরি ক্লিয়ার না। তো যারা চাচ্ছ যে তোমাদের থিওরিটাকে অনেক স্ট্রং করতে, তারা কিন্তু যোগাযোগ করতে পারো। তোমাদের আমি ফোন নম্বর দিয়ে দিচ্ছি, আমাদের অফলাইন ক্লাসে জয়েন করতে পারো 89182104210458 এই নম্বরে কিন্তু যোগাযোগ করতে পারো, 8918210458। সায়েন্স অনেক ডিটেলসে পড়ানো হয়, প্রত্যেকটা বিষয়ের ডিটেলস ছবি আঁকানো হয়, তার বেসিসে ডিটেল পড়ানো হয়। তোমরা চাইলে থিওরি ক্লাসে কিন্তু জয়েন করতে পারো। চলে যাচ্ছি তারপরের প্রশ্নে, কোশ্চেন নাম্বার 34। উষ্ণতা বৃদ্ধিতে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধির উদাহরণ, উষ্ণতা বৃদ্ধিতে তরলে কঠিনের দ্রাব্যতা বৃদ্ধির উদাহরণ। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পটাশিয়াম নাইট্রেট। কি উত্তর হয়ে যাবে? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে পটাশিয়াম নাইট্রেট। আচ্ছা, মনে রাখবা যে কলিচূর্ণের যে দ্রাব্যতা না, উষ্ণতা বৃদ্ধির সাথে কলিচূর্ণের দ্রাব্যতা কিন্তু কমতে থাকে। যদি হ্রাস পাওয়ার কথা বলতো সেক্ষেত্রে উত্তর কিন্তু হয়ে যেতে হচ্ছে কলিচূর্ণ। আর গ্লোবাল সল্টের বিষয়টা আমি তোমাদের বলে দিই। গ্লোবাল সল্টের ক্ষেত্রে যেটা হয়, উষ্ণতা বৃদ্ধিতে প্রথমে দ্রাব্যতা বৃদ্ধি পায়, তারপরে আবার দ্রাব্যতা হ্রাস পায়। আর কলিচূর্ণের ক্ষেত্রে তো হ্রাস পাবে, আর পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। আর খাদ্য লবণের ক্ষেত্রে বৃদ্ধি পাবে, কিন্তু সেটা ধীরে 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 বৃদ্ধি পাবে। পটাশিয়াম নাইট্রেট যেন ফার্স্ট বৃদ্ধি পায়, ফার্স্ট, কিন্তু খাদ্য লবণ ধীরে ধীরে বৃদ্ধি পায়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 35। কেমো হেটারোট্রফিক ব্যাকটেরিয়া কোনটি? কেমো হেটারোট্রফিক ব্যাকটেরিয়া কোনটি? আচ্ছা, আমি বলি, মানুষ সহ সমস্ত প্রাণী, মাশরুমের মতো ছত্রাক এবং হাইড্রোথার্মাল ভেন্টে থাকা ইকোলাই এবং আর্কিয়া এর মতো অনেক ব্যাকটেরিয়াই কেমো হেটেরোট্রফিক বা ট্রফের উদাহরণ। তো কি বললাম? ইস্চেরেচিয়া কোলাই এ হবে এখানকার সঠিক উত্তর। ইস্চেরেচিয়া কোলাই এটা কী ধরনের ব্যাকটেরিয়ার উদাহরণ? কেমো হেটারোট্রফিক ব্যাকটেরিয়ার উদাহরণ। কোশ্চেন নাম্বার 36। পেরিস্কোপ কোন পেরিস্কোপ কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়? পেরিস্কোপ কোন নীতির উপর ভিত্তি করে তৈরি হয়? পেরিস্কোপ কিন্তু তৈরি করা হয় কোন নীতির উপর ভিত্তি করে? আচ্ছা, একটু ধ্যান দিয়ে শোনো, আমি তোমাদের বলি। ডুবোজাহাজে পেরিস্কোপ ব্যবহার করা হয়। পেরিস্কোপের স্ট্রাকচারটা হয় এই ধরনের। একটা রাফ ডায়াগ্রাম তোমাদের আমি ড্র করে দেখাচ্ছি। এখানে একটা আয়না থাকবে আর এখানে একটা আয়না থাকবে, অর্থাৎ দর্পণ থাকবে। এই আয়না দুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। কত ডিগ্রি অ্যাঙ্গেল? 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে। এবার এখান থেকে যদি লাইট আসে, এই লাইট এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে আসবে, এখান থেকে প্রতিফলিত হয়ে এখানে। তো এখানে চোখ রাখা হয়, আর চোখ রেখে দেখা হয়। তো সেক্ষেত্রে এখানে যদি কোনো বস্তু থাকে, সেই বস্তুর ছবি কিন্তু মানে এখানে চোখের মধ্যে ধরা পড়বে, অর্থাৎ চোখে দেখতে পাবে এই ছবিটাকে। তো এক্ষেত্রে কোন ধর্মটাকে কাজে লাগানো হচ্ছে? আমি কি বললাম? এখান থেকে গিয়ে আলো গিয়ে আপতিত হয়ে প্রতিফলিত হয়, অর্থাৎ প্রতিফলন। এখানে গিয়ে আপতিত হয়ে আবার প্রতিফলিত হবে, অর্থাৎ প্রতিফলন ধর্মকে কিন্তু এখানে কাজে লাগানো হচ্ছে। পেরিস্কোপে কোন ধরনের আলোর কোন ধরনের ধর্ম কাজে লাগানো হয়? সেটা উত্তর হয়ে যাবে কিন্তু প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হয়। পরের প্রশ্ন আমরা দেখি,
কোশ্চেন নাম্বার 37। কোশ্চেন নাম্বার 37 কি রয়েছে? ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাস হলো, ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাস হলো, ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাস হচ্ছে রাউস সারকোমা ভাইরাস, রাউস সারকোমা ভাইরাস। কোশ্চেন নাম্বার 38। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ওঠানো হলে তার ওজন কমবে। ভূপৃষ্ঠ থেকে কোনো বস্তুকে যত আমরা উপরের দিকে তুলতে থাকবো তত ওজন কমবে। আবার এটাও সত্য যে ভূপৃষ্ঠ থেকে আমরা কোনো বস্তুকে যত নিচের দিকে আনতে থাকবো তত কিন্তু ওজন কমতে থাকবে। তাহলে কোথায় ওজন সর্বোচ্চ হবে? তার মানে ওজন সর্বোচ্চ হবে কোথায়? ওজন সর্বোচ্চ হচ্ছে কিন্তু ভূপৃষ্ঠ বা পৃথিবী পৃষ্ঠে কিন্তু কোনো বস্তুর ওজন সর্বোচ্চ হয়, উপরে গেলেও কমে নিচে গেলেও কমে। অর্থাৎ এখানে আমাদের কোশ্চেনে কি বললো? ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠানো হচ্ছে, তার মানে কি ওজন এখানে কমবে। অর্থাৎ অপশন নাম্বার সি হয়ে যাবে এখানকার সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 39। অ্যান অটোবায়োগ্রাফি এর রচয়িতাকে, অ্যান অটোবায়োগ্রাফি এর রচয়িতাকে, অ্যান অটোবায়োগ্রাফি এর রচয়িতা হচ্ছেন জওহরলাল নেহরু। জওহরলাল নেহরুর লেখা হচ্ছেন অ্যান অটোবায়োগ্রাফি। পরেরটা স্ট্যাটিক জিকের থেকে দেওয়া হয়েছে কোশ্চেন, কোশ্চেন নাম্বার 40। কর্ণম মালেশ্বরীর নাম কোন খেলার সাথে যুক্ত? কর্ণম মালেশ্বরীর নাম, তিনি কিন্তু ভারোত্তোলনের সাথে যুক্ত, ভারোত্তোলনের সাথে যুক্ত, ওয়েট লিফটিংয়ের সাথে যুক্ত হচ্ছে কর্ণম মালেশ্বরী। তারপরের প্রশ্ন, কোন সংস্কৃত নাটকে চারু দত্ত ও বসন্ত সেনা চরিত্র দুটির সাক্ষ্য পায়? চারু দত্ত ও বসন্ত সেনা এই চরিত্র দুটি রয়েছে শূদ্রকে লেখা বা শূদ্রকে রচিত মৃচ্ছকটিকাম নামক নাটকে, মৃচ্ছকটিকম নামক নাটকে। আচ্ছা তোমরা মনে রাখবে মালবিকান্নিমিত্রম, মালবিকান্নিমিত্রম এটা কিন্তু কালিদাসের লেখা, কালিদাসের লেখা কিন্তু খুব পরীক্ষায় আসে। আচ্ছা স্বপ্ন বাসব দত্তা, স্বপ্ন বাসব দত্তা হচ্ছে ভাসের লেখা, ভাসের লেখা হচ্ছে স্বপ্ন বাসব দত্তা। আর মৃচ্ছকটিকম তো বলেই দিলাম শূদ্রক। আচ্ছা মালতী মাধব, মালতী মাধব হচ্ছে ভবভূতির লেখা, কার লেখা? ভবভূতির লেখা হচ্ছে মালতী মাধব। তারপরে প্রশ্ন কোশ্চেন নাম্বার 42। কোশ্চেন নাম্বার 42, সোরিয়া রোবুস্টা কার লাতিন নাম? সোরিয়া রোবুস্টা কার ল্যাটিন নাম? সেটা হচ্ছে শাল গাছের ল্যাটিন নাম, শাল গাছের ল্যাটিন নাম হলো সোরিয়া রোবুস্টা। শাল হচ্ছে একটি আর্দ্র পর্ণমোচী বৃক্ষ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 43, চীনের জাতীয় খেলা কি? চীনের জাতীয় খেলা কি? চীনের জাতীয় খেলা হলো টেবিল টেনিস, টেবিল টেনিস হচ্ছে চীনের জাতীয় খেলার উদাহরণ, মানে জাতীয় খেলা। পরের প্রশ্ন রয়েছে আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? আঞ্চলিক নৃত্য হিতক কোন রাজ্যে পরিবেশিত হয়? আঞ্চলিক নৃত্য হিতক, হিতক রয়েছে কিন্তু জম্মু কাশ্মীরের, আঞ্চলিক নৃত্য হিতক এটা হচ্ছে জম্মু কাশ্মীরের, তোমরা মনে রাখবে। তারপরের প্রশ্ন আমাদের লাগবে না। কোশ্চেন নাম্বার 46, কোশ্চেন নাম্বার 46, বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় কবে? বিশ্ব তামাক বিরোধী দিবস কবে পালন করা হয়? বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয় 31 মে, 31শে মে বিশ্ব তামাক বিরোধী দিবস পালন করা হয়ে থাকে। তারপরে প্রশ্ন কোশ্চেন নাম্বার 47, 47 নম্বর প্রশ্ন, না এটাও আমাদের এটা না লাগবে, পড়তে লাগবে।
বিশ্বের উষ্ণায়ন রোধে আন্তর্জাতিক চুক্তিপত্র তৈরির জন্য প্রথম সম্মেলনটি কোথায় আয়োজিত হয়েছে? এটা হয়েছে ব্রাজিলের রিও ডি জেনেরো, মানে বসুন্ধরা সম্মেলনের কথা বলা হয়েছে এখানে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48, কোন দেশে দ্বিতীয় জলবিদ্যুৎ প্রকল্প তৈরির অনুমোদন পেল ভারত? এটা আমাদের লাগবে না, এটার উত্তর হয়ে যাবে নেপাল। পরের প্রশ্ন আমরা করব না, কোশ্চেন নাম্বার 50 আমাদের লাগবে না। তো যাই হোক, এই হচ্ছে আজকের পর্ব তোমাদের জন্য। তো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখো, যখনই এই টাইপের কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন যাতে তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাও। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে যাও। সেখানে কিন্তু আমি তোমাদের এই পিডিএফটাকে আপলোড করে দেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।